আচ্ছা, স্লাইড অন হতে হবে, স্লাইড অন হতে হবে, তারপরে দিবেন, আগেই না? স্যার আমি তো দিছি অলরেডি। আচ্ছা আচ্ছা, দিচ্ছেন, এটা কাটতে হবে। শুরু করে দেন। এখানে তো শেয়ার হচ্ছে অলরেডি। দেখা যাচ্ছে? হ্যালো, স্যার দেখা যাচ্ছে, তবে স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্লাইড দেখা যাচ্ছে এখন? স্লাইড জি দেখা স্যার, জি স্যার, স্লাইড অন হয়েছে, আপনি কন্টিনিউ করুন স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো ধন্যবাদ সবাইকে। আমি ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হোমিওপ্যাথি নিয়ম নীতি প্রথম বর্ষের একটি ক্লাস আমরা নেব, এবং ক্লাসটি হলো ক্লাস নং, এটা 3 নম্বর ক্লাস আজকে হবে। ক্লাসের আলোচ্য সূচি হলো ঔষধের ইতিহাস ও আবিষ্কারকদের জীবন। এই ক্ষেত্রে আজকে হিপোক্রেটাস এবং গ্যালেনা, এই দুইজন আবিষ্কারকদের জীবনী বা বায়োগ্রাফি, যেটা বলে বায়োগ্রাফি নিয়ে আমরা কথা বলবো। তো আমরা জানি যে হোমিওপ্যাথি, শুধু হোমিওপ্যাথি নয়, মেডিকেল সায়েন্সে অনেক মনীষী, অনেক ধরনের। আসসালামু আলাইকুম স্যার, স্লাইডে লেখাগুলো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি স্যার। না স্যার, এখন দেখা যাচ্ছে? না না, স্যার, এখনো দেখা যাচ্ছে না, লেখাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। একটু আগে তো শুনলাম যে উনি বলতেছেন দেখা যাচ্ছে। আপনারা বলেন দেখা যাচ্ছে কিনা। না, দেখা যাচ্ছে জি না স্যার, স্যার। স্ক্রিন তো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি জি জি। হ্যাঁ, আপনি হয়তো যিনি দেখতে পাচ্ছেন যার না, সমস্যা হচ্ছে ওনার হয়তো নেটওয়ার্ক প্রবলেম। রাইট রাইট, হয়তো বা একটু আপনি একটু কাইন্ডলি দেখে নেন কোনো প্রবলেম আছে কিনা আপনার সাইড থেকে, মনে হয় সলভ হয়ে যাবে। স্যার আমিও তো দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখতে পাচ্ছি। কতজন, কে কে দেখতে পাচ্ছেন? ও, একটু বলুন তো যে দেখতে পাচ্ছেন কিনা, কারা দেখতে পাচ্ছেন বলেন। হ্যালো, স্যার দেখতে পাচ্ছি না তো। কে কে দেখতে পাচ্ছেন? একটু কেটে আবার প্রবেশ করুন। হ্যাঁ, কেউ কি দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না। হ্যালো, জয়ন্ত দা আছেন এখানে? হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি আর কি, যে ওকে আছি, আই এম ওকে।
হ্যালো, কেউ কি দেখতে পাচ্ছেন না? হ্যালো, স্যার আমার এইখান থেকে তো দেখা যাচ্ছে না, বাকিরা আচ্ছা, দেখতে পাচ্ছে কিনা আমি তো বলতে পারতেছি একটু না। একটু মানে আওয়াজ দিলে ভালো হতো, কারণ আমার এদিকে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে। স্যার জয়ন্ত কেটে দা, দিয়ে আবার আবার জয়ন্ত কি দা, জয়ন্ত পুনরায় দা, কি করবো? জয়ন্ত দা শুনতে পাচ্ছেন? কেটে দিয়ে ঢুকেন তো। স্যার কেটিটি ঢুকছে, এখন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না, যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেটে দিয়ে দেখা ঢুকছে, যাচ্ছে না দেখা তো। যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাহলে এটা মনে হয় জয়ন্তকে একটু নোট করতে হবে। অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা। আমি তো দেখতেছি ঠিক আছে এখান থেকে, আমার এখান থেকে। অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আমি আবার ঢুকতেছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কিনা। হ্যালো, একটু কথা বলুন তো, দেখা যাচ্ছে কিনা। স্লাইডে কোনো লেখা দেখা যাচ্ছে? হ্যালো, আমরা একটু শুরু করি। হ্যাঁ, হয়তো বা কোনো টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে, আমরা একটু শুরু করি। আমরা হিপোক্রেটাস এবং গ্যালেনা, তাদের বায়োগ্রাফি সম্পর্কে একটু আলোচনা করব। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? না, শুনতে পাচ্ছেন তো, তাই না? শুনতে পাচ্ছি স্যার, কিন্তু স্লাইড আচ্ছা, দেখা যাচ্ছে। শুনতে থাকেন। কারণ হলো এখানে একটু প্রবলেম মনে হচ্ছে যে আমার এদিক থেকে ক্লিয়ার। এখন জয়ন্ত থাকলে আমি হয়তো ক্লিয়ার হতে পারতাম যে অন্য কোনো সমস্যা আছে কিনা। আমি দেখতেছি যে ঠিক আছে। তো আমরা একটু কথা বলি আর কি, তারপরে না হয় আবার একটু রিপিট করবো যদি সুযোগ থাকে। হ্যাঁ, তো হিপোক্রেটাস সম্পর্কে তো আমাদের কম বেশি কিছুটা হয়তো জানার কথা, যে উনি একজন কি বিখ্যাত দার্শনিক, একজন ডাক্তার। ঠিক আছে, এবং তার সম্পর্কে আমাদের হয়তো বা যতটুকু জানি বা যতটুকু প্রাথমিকভাবে আমাদের আইডিয়া আছে, আমরা হয়তো বিস্তারিত জানি না, অনেক কিছু জানি না। আসলে হিপোক্রেটাসের সময় আমরা যদি চিন্তা করি, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে দুইজন মনীষী ব্যক্তির বায়োগ্রাফি বা জীবন ইতিহাস সম্পর্কে কথা বলা হবে, এবং তাদের যে অবদান আছে চিকিৎসা বিজ্ঞানে, সেটা নিয়ে আমরা কথা বলবো।
এটা আসলে একটু গল্পের মতো বা কথা শুনলেই হয়তো বা কথা যদি শুনেন তাহলে হয়তো আপনি মানে মেমোরিতে অনেকটা মানে ধরে রাখতে পারবেন। তো আসলে হিপোক্রেটাস সম্পর্কে যদি আমরা বলি তাহলে বলা যায় যে উনি হলো ওনার সময়কার হিপোক্রেটাসের সময় চিকিৎসা বিজ্ঞান মূলত ছিল এই জাদুবিদ্যা, ধর্মীয় মানে ধর্মীয় বৃত্তির উপর প্রতিষ্ঠিত বা ধর্মীয় বিশ্বাস, এই সমস্ত বিষয়ের উপর এই হিপোক্রেটাসের সময় এই চিকিৎসা বিজ্ঞানটা এইরকম ছিল। তিনি প্রাকৃতিকভাবে আরোগ্যের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতেন, যেহেতু ওই সমস্ত বিষয় নিয়ে বেশি মানুষ চিকিৎসায় ব্যস্ত থাকতো বা ওই সমস্ত বিষয়ে অবলম্বন করে চিকিৎসা দিত। কিন্তু হিপোক্রেটাস কি করতেন, তিনি প্রাকৃতিকভাবে আরোগ্যের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতেন। তার মতে ঔষধ প্রকৃতির রোগ আরোগ্যকারী ক্ষমতাকে সাহায্য করে। তিনি তিনি মনে করতেন বা তার বিশ্বাস ছিল বা তিনি যেভাবে ভাবতেন যে প্রাকৃতিক ভাবে আরোগ্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া দরকার, এটা উনি মনে করতেন। এবং তার মতে ঔষধ প্রকৃতির রোগ আরোগ্যকারী ক্ষমতাকে সাহায্য করে। এই বিষয়টা একটু ভালো করে মনোযোগ দেন। ঔষধ কি করে, যে প্রকৃতির রোগ আরোগ্যকারী ক্ষমতাকে সাহায্য করে। এই কথাটা হিপোক্রেটাস কিন্তু ওই সময়ই চিন্তা করেছিলেন। আমরা এখন হোমিওপ্যাথিতে কি ভাবতেছি বা কি দেখি, যে আমাদের ঔষধ কি করে, সূক্ষ্ম মাত্রায় যখন ওষুধ প্রয়োগ করি তখন কি করে, সেটা জীবনী শক্তিকে সহায়তা করে। এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এটা জীবনী শক্তিকে হোমিওপ্যাথি নিয়মে প্রয়োগকৃত ওষুধ, সূক্ষ্ম মাত্রা ওষুধ জীবনী শক্তিকে সহায়তা করে। আর জীবনী শক্তি ধীরে ধীরে শরীরের যে সমস্ত লক্ষণ থাকে সেগুলাকে আস্তে আস্তে দূরীভূত করে। মূল বিষয় হলো জীবনী শক্তি সেটাকে দূরীভূত করে। তার মানে হলো এই হিপোক্রেটাস তখনই ভাবছিলেন যে আসলে প্রাকৃতিক ভাবে আরোগ্যের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। তিনি খুব কম সংখ্যক ওষুধ প্রয়োগ করতেন। দেখেন, যদিও তিনি মানে হোমিওপ্যাথিতে তার অবদানটা দেখেন যে মানে তার যে অবস্থা ছিল ওই সময়, যে তিনি খুব অল্প মাত্রায় ওষুধ ব্যবহার করতেন। তিনি জুলাপ, মূত্রকারক খুব স্বল্প মাত্রায় প্রয়োগ করতেন। ওই সময় এই ধরনের চিকিৎসা ব্যবস্থা, মানে জুলাপ ব্যবহার করা হতো, মূত্রবর্ধক হিসাবে শাকসবজির রস ব্যবহার করতো, মূত্রবর্ধক হিসাবে শাকসবজির রস ইত্যাদি এগুলো ব্যবহার করে চিকিৎসা করতো। কিন্তু তিনি বিশ্বাস করতেন যে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা দরকার। তিনি বলেছেন নিঃসারক ওষুধ দ্বারা বমি বন্ধ করা যায়, এটা তিনি ওই সময় প্রয়োগ করেছিলেন এই হিপোক্রেটাস। তিনি আরো বলেছিলেন যে হেলিবোরাস খাওয়ালে কোন সুস্থ মানুষের মনে বিষণ্ণতার সৃষ্টি হয়, তেমনি তার উন্মাদও ভালো হতে পারে। তিনি লিখেছেন মেন্টেক গাছের রসের যে পরিমাণ খেতে দিলে ভালো হয়ে যায়, এবং মানে এটা হলো তিনি একটা গাছের রস মানে খাওয়ায় সেটা কি করে দেখলেন যে এটা ভালো হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মেন্টেক গাছের রস। তিনি তার নিবন্ধে অন দি প্লেস ইন ম্যান এই দুই প্রকার চিকিৎসা পদ্ধতির কথা তিনি উল্লেখ করেছেন। একটা হলো সদৃশ্য দ্বারা সদৃশ্যের চিকিৎসা, আর একটা হলো বিপরীত দ্বারা বিপরীতের চিকিৎসা। এই সমস্ত উপরোক্ত অবদানের জন্য হিপোক্রেটাসকে ঔষধের জনক বলা হয়। এই যে কয়েকটা কথা এখানে আলোচনায় আসলো, যে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা, গাছের বিভিন্ন রস ব্যবহার করে উনি চিকিৎসা করতেন। তারপরে দেখা গেল যে ক্ষুদ্র মাত্রার কথা বলছেন। উনি বলছেন যে প্রাকৃতিক ভাবে আরোগ্য করা খুবই গুরুত্বপূর্ণ এবং যার জন্য তিনি এটার উপর বেশি গুরুত্ব দিতেন। তো এই সমস্ত বিষয়াশয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল তার সময়কাল। এবং ওই সময় আমরা শুনলাম কি ছিল, কি ধরনের চিকিৎসা ব্যবস্থা ছিল, জাদুবিদ্যা, ধর্মীয় আস্থা বিশ্বাস, এই সমস্ত বিষয়াশয়ের উপর চিকিৎসা ব্যবস্থা মূলত বেশিরভাগই এইভাবে চলতো। তো ওই সময়ে তিনি এই সমস্ত বিষয়ে কথা বলতেন। তাহলে আমরা অল্প কথায় বুঝতে পারলাম যে হিপোক্রেটাস আসলে যে একজন চিকিৎসা বিজ্ঞানী, এবং তার যে চিকিৎসার ধরন সেটা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ওই সময় হোমিওপ্যাথির বিষয়টা এইভাবে কিন্তু ছিল না, হোমিওপ্যাথির নাম ছিল না, এই সমস্ত বিষয় ছিল না। কিন্তু তার ধারণা ছিল যে আসলে আমরা এই যে ক্রুড মেডিসিন বা গাছের রস, পাতার রস,
এসব অল্প মাত্রায় ব্যবহার করলে ভালো, এটা উনি মনে করতেন। এবং হিপোক্রেটাস সম্পর্কে আরো অনেক কিছু বিষয় বলা আছে, যেমন তার এটার সময়কালটা ছিল 370 থেকে 460 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং তাকে এনশিয়েন্ট গ্রিক ফিজিশিয়ান বলা হয়, অর্থাৎ প্রাচীন গ্রিকের একজন ফিজিশিয়ান, এবং তাকে ফাদার অফ ওয়েস্টার্ন মেডিসিন বলা হয়। তো হিপোক্রেটাসের আরো বেশ কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড আছিল, সেটা হলো হিপোক্রেটিক কর্পাস, কালেকশন অফ মেডিকেল রাইটিং attributed to him and his followers। তার অনেকগুলি মানে বিখ্যাত তার কর্মকাণ্ড ছিল, সেগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আরো আমরা হিপোক্রেটাস সম্পর্কে জানতে পারি, উনি তার জীবনের যে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা আরো যদি একটু মানে বিস্তারিত আলোচনার দিকে যাই, সেটা হলো যে প্রাচীন গ্রিসের উনি কোর্স দ্বীপে জন্মগ্রহণ করেন। গ্রিসের একটা দ্বীপ, সেই দ্বীপে উনি জন্মগ্রহণ করেছেন, এবং তার সময়ে he belonged to the slave family which had the traditional and practicing medicine। এবং ওই সময়টা ছিল যে একটা যে ট্রেডিশনাল প্র্যাকটিস অফ মেডিসিন, যে সনাতনী চিকিৎসা পদ্ধতি, যেটা আমি আগেই বলছি, ওই ধরনের চিকিৎসা পদ্ধতির একটা প্রচলন ছিল। এবং আমরা যতটুকু জানি, এটা it is very little about himself. Many details are based on later traditional and writing। এবং পরবর্তীতে হয়তো আস্তে আস্তে আরো মানে বিস্তারিত অনেক কিছু আলোচনায় আসছে, কিন্তু আমরা খুব কমই তার বিষয়ে অবগত আছি বা জানি। তো আসলে ঔষধ জগতে বা মেডিসিন সেক্টরে তার যে অবদান, সেটার কথা আমি আরো কিছু যোগ করতে পারি। যেমন ধরেন এখানে উনি বলেছেন যে revolutionizing the practice of medicine by moving it away from reliance and supernatural explanation to the more rational and observational methods। উনি মনে করতেন যে আসলে এই যে দার্শনিক ভাবে বা দেখে বিচার বিশ্লেষণ করে মানে সুপার ন্যাচারাল কথাটা উনি নিয়ে আসছে, যেটা হলো অতি প্রাকৃতিক ভাবে চিন্তা করে চিকিৎসা করতে হবে। এটা তার একটা মতবাদ ছিল, তার একটা ব্যাখ্যা ছিল। এবং সে কিসের উপর জোর দিত? হি এমফাসাইজড দ্য ইম্পর্টেন্স অফ অবজার্ভিং and recording symptoms, conducting detailed patient examination। কতগুলা বিষয় উনি খেয়াল দিতেন, এগুলা মানে অবলম্বন করে তিনি চিকিৎসা করতেন। একটা হলো অবজারভেশন, দেখা, রেকর্ডিং সিমটম, এবং সিমটম গুলো, লক্ষণ গুলো লিখে রাখা, কন্ডাক্টিং ডিটেইল পেশেন্ট এক্সামিনেশন, এবং মানে বিস্তারিত পরীক্ষা পর্যবেক্ষণ করতেন। আর কি করতেন? কিপিং রেকর্ড ইন ইলনেস এন্ড ট্রিটমেন্ট, এবং এই যে অসুস্থতা এবং কি কি চিকিৎসা তিনি দিচ্ছেন, এটা এই সমস্ত তিনি লিখে রাখতেন। আমরা বর্তমান সময় সেটাকে আমরা রোগীর লিপি বা এই ধরনের কথা বলতে পারি। তাহলে হিপোক্রেটাস এইভাবে চিকিৎসা দিতেন। এবং আরো কিছু বিষয় তিনি মানে তার উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটা হলো আমরা জানি যে হিপোক্রেটাসের শপথনামা, এটা মেডিকেল সায়েন্সে খুবই গুরুত্বপূর্ণ। হিপোক্রেটাসের যে 10টি শপথনামা আছে, এটা উনি প্রবর্তন করেন। এখন হয়তোবা কিছু সংযোজন প্রয়োজন হতে পারে, কিন্তু উনি প্রথম চিন্তা করেছিলেন যে আসলে একজন চিকিৎসকের একটি শপথনামা থাকা দরকার, যেটাকে হিপোক্রেটিক ওথ নামে পরিচিত। এবং আরেকটা বিষয় হলো হিপোক্রেটিস কর্পাস, এবং এটার ভিতরে আছে হলো যে 60 মেডিকেল টেক্সট আছে এর মধ্যে, ইনক্লুডিং কেস অফ হিস্টোরি, অবজারভেশন, থিওরিটিক্যাল ডিসকাশন অন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ মেডিসিন। এই যে তার কর্পাস, এটার মধ্যে 60টি গুরুত্বপূর্ণ বিষয় আছে, কেস হিস্ট্রি, অবজারভেশন, থিওরিটিক্যাল ডিসকাশন, এবং যেগুলা পর্যালোচনা আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। এবং many scholars believe that corpus is a compilation of work from different authors every several centuries। এবং এইটাতে অনেকের কন্ট্রিবিউশন আছে বলে অনেক পণ্ডিতরা মনে করে। তো যাই হোক, এই যে হিপোক্রেটাসের যে অবদান মেডিকেল সায়েন্সে আমরা আরেকটু বিস্তারিত জানতে পারবো। এবং মেডিকেল ফিলোসফিতে উনি কাজ করেছেন। হিপোক্রেটাস বিলিভ দ্যাট দি কনসেপ্ট অফ হিউমারাস which are bodily fluids, that mean blood, phlegm, black bile,
ইয়েলো বাইল, এই সমস্ত বিষয়ের কথা উনি নিয়ে আসছেন। বিলিভ টু ইনফ্লুয়েন্স পারসন হেলথ, এবং এই যে বলা হচ্ছে যে কফ, রক্ত, কালো পিত্ত এবং হলুদ পিত্ত, হ্যাঁ, একজন ব্যক্তির স্বাস্থ্য এবং মেজাজকে প্রভাবিত করে, এটা উনি ওই সময় বুঝতে পেরেছিলেন এবং দেখেছিলেন। এবং সে হিপোক্রেটাস আরো দেখতে পেরেছিলেন বা আরো জানতে পেরেছিলেন যে শরীর এবং পরিবেশের আন্তঃসম্পর্ক, যেটা হলো হোলিস্টিক অ্যাপ্রোচের কথা উনি বলেছিলেন টু মেডিসিন, কনসিডারিং দ্য ইন্টার কানেক্টেডনেস অফ দ্য বডি অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং শরীর এবং পরিবেশের যে একটা সম্পর্ক, এটা ওই সময় তিনি ব্যাখ্যা করেছিলেন। এবং দেখা গেছে যে এই হিপোক্রেটাসের যে ওথ বা শপথনামা, এটা চিকিৎসা বিজ্ঞানের খুবই নৈতিকতা এবং পেশাদারিত্বের প্রতীক। একজন ডাক্তার যখন ডাক্তারি পাশ করে, সে যখন চিকিৎসা পেশায় নিজেকে মনোনিবেশ করবে, তখন তার একটা ব্রত বা একটা শপথ নেওয়া দরকার। তো সেই হিসাবে হিপোক্রেটাসের শপথনামা খুবই জনপ্রিয় বা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্সের জন্য। তো এই ছিল হিপোক্রেটাস সম্পর্কে পর্যালোচনা। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, স্যার কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, কিন্তু এটা একটা টেকনিক্যাল সমস্যা। যদি এখানে জয়ন্তদা আমি দৃষ্টি আকর্ষণ করছি, উনি যদি থাকে আমি বিষয়টা দেখুন, আমরা কথা বলতে থাকি, কারণ আমার এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এদিক থেকে ঠিক আছে মনে হচ্ছে। তো আমরা একটু মানে কথা বলতে থাকি এবং আলোচনা করতে থাকি। হিপোক্রেটাস সম্পর্কে আপনাদের কোনো এই বিষয়ে প্রশ্ন আছে? আমি যা কথা বলতেছি যে একজন হিপোক্রেটাস একজন ডাক্তার, একজন দার্শনিক, উঁচু মানের একজন ডাক্তার, এবং তার যে অবদান আছে মেডিকেল সায়েন্সে তা অনস্বীকার্য, খুবই গুরুত্বপূর্ণ। আমি এই কথাটাই জোর দিচ্ছিলাম। বলুন। তো হিপোক্রেটাস সংক্রান্ত যদি পরীক্ষায় কোনো প্রশ্ন থাকে, আমরা তার জীবনী খুবই ব্রিফলি, যদি খুব বড় প্রশ্ন থাকে আমরা হয়তো একটু বিস্তারিত লিখতে পাবো, আমাদের নোটে সেটা কভার করবে। আর যদি দেখা যায় যে প্রশ্নের মান বা নাম্বার কম আছে, সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে হিপোক্রেটাসের জীবনী বা অবদান, মূলত হিপোক্রেটাসের চিকিৎসা বিজ্ঞানে বা মেডিকেল বা মেডিসিনে এই হিপোক্রেটাসের যে অবদান, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ঔষধের ইতিহাস ও আবিষ্কারে হিপোক্রেটাসের অবদান উল্লেখ করুন, এইভাবে প্রশ্নটা হতে পারে। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন যেহেতু একটি মানে বিবরণ বা ব্যাখ্যামূলক মানে উত্তর হবে, সেই ক্ষেত্রে যে বিষয়গুলো তুলে ধরে উত্তর দিলে ভালো নাম্বার পাওয়া যাবে। আর যদি সংক্ষিপ্ত প্রশ্ন হয়, এখান থেকে আপনারা হয়তো মূল বিষয়গুলো আপনারা উল্লেখ করবেন। তো আরেকজন চিকিৎসা বিজ্ঞানী এবং দার্শনিক, আমরা তার বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তার নাম হলো গ্যালেনা। নাম শুনছেন পূর্বে? জি স্যার। জি স্যার। গ্যালেনা, আমরা মানে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। যে আগে আমি বলছিলাম যে আসলে এই দুইজন ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব, দুজন ব্যক্তির অবদান সম্পর্কে আলোচনা করব। এটা একটা গল্পের মতো বা আলাপচারিতায় দুইজন ব্যক্তিকে চিনে নেওয়া, জেনে নেওয়া, এটা আপনাদের কথা প্রসঙ্গে মনে থাকবে বেশি। তারপরে আপনার নোটটা দেখে একটু স্টাডি করবেন। তা আমরা মূলত এই যে হোমিও মেডিকেল একাডেমির মাধ্যমে আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়া, সহজে যেন পরীক্ষায় আপনারা অবতীর্ণ হতে পারেন, ভালো নাম্বার পেতে পারেন, সেই ধরনের দিক নির্দেশনামূলক পথকে মানে বের করে দেওয়া এবং আপনাদেরকে চর্চায় উৎসাহিত করে দেওয়া, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একটি অন্যতম লক্ষ্য হিসাবে নির্ধারণ করা আছে, যাতে আপনারা ভালো নাম্বার পেতে পারেন, ভালো বুঝতে পারেন। বই পাওয়া যায় বাজারে, অনেক কিছুই পাওয়া যায় বাজারে, কিন্তু সেটাকে আত্মস্থ করা, ইন্টারনালাইজ করা, সেটাকে বোঝা,
মূল মেসেজটাকে নিয়ে মেমোরিতে রাখা, এটাই অনেকে আমরা পারি না। এটাই হলো গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা গ্যালেনা সম্পর্কে একটু জানি। তো গ্যালেনা সম্পর্কে যদি বলতে চাই তাহলে হলো উনি একজন বিখ্যাত গ্রিক চিকিৎসক। হিপোক্রেটাস কিন্তু উনিও একজন গ্রিকের কিন্তু চিকিৎসক। দেখেন দুইজন ব্যক্তি কিন্তু গ্রিকের অধিবাসী। কারণ হলো প্রাচীন কালে এনশিয়ান টাইমে দেখা যায় যে গ্রিক কিন্তু জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট উন্নত ছিল। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। বর্তমান গ্রিস আর প্রাচীন গ্রিসে অনেক তফাৎ আছে। আগে কিন্তু গ্রিসে অনেক কি বলে দার্শনিক, অ্যাস্ট্রোলজার অনেক ছিল যে গ্রিসে। বিশেষ করে মিডিল ইস্টের মধ্যে একটা বিচরণ ছিল, অনেক ছিল। হয়তো ধীরে ধীরে কালক্রমে এগুলা এদের বিভিন্ন বিষয় বা বিভিন্ন কারণে এটা পৃথিবীর বিভিন্ন গ্লোবালি ছড়িয়ে পড়েছে। কিন্তু আগে গ্রিকরা কিন্তু যথেষ্ট জ্ঞানী ছিল। অর্থাৎ গ্যালেনা একজন বিখ্যাত গ্রিক চিকিৎসক। তিনি 130 খ্রিস্টপূর্বে 130 সালে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু বিসদৃশ চিকিৎসা পদ্ধতির জনক, অর্থাৎ কনভেনশনাল ট্রিটমেন্ট, এটাকে অ্যালোপ্যাথিক সিস্টেম আমরা বর্তমানে বলি। আগে কিন্তু অ্যালোপ্যাথিক নাম বা অ্যালোপ্যাথি নাম এই ধরনের কোনো নাম ছিল না, হোমিওপ্যাথি এই ধরনের কোনো নাম ছিল। তাকে বলা হচ্ছে বিসদৃশ্য, সদৃশ্য বিসদৃশ্য, এই দুইভাবে চিন্তা করা হচ্ছে। তো গ্যালেনা কিন্তু এই বিসদৃশ্য চিকিৎসার একটা বড় ধরনের একজন নাম করা লোক ছিলেন। চিকিৎসা শাস্ত্রের আধুনিক পদ্ধতির জনক তিনি ছিলেন। অনেক সংস্কার তিনি করছেন। পরীক্ষামূলক শরীরবৃত্তের জনক। শরীরবৃত্ত অ্যানাটমিক্যাল ম্যাটারের উপর উনি কিন্তু অনেক কাজ করেছেন। তাকে এই অ্যানাটমির এই সাইডের জনক বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষা পর্যবেক্ষণ পদ্ধতির জনক তিনি। পর্যবেক্ষণ পদ্ধতি কিভাবে পর্যবেক্ষণ করতে হয় সে সমস্ত বিষয়ে তাকে কিন্তু জনক বলা হয়েছে। চিকিৎসকদের রাজপুত্র, চিকিৎসা বিদ্যার এক নায়ক বলা হতো তাকে। তার গ্যালেন হলো এমন এক ব্যক্তিত্ব, উনি গ্রিসের অধিবাসী ছিলেন। উনি খ্রিস্টপূর্ব 130 জন্মগ্রহণ করেছিলেন এবং উনি অনেক কিছুরই জনক এখানে নিয়ে আসছে যে চিকিৎসা পদ্ধতি, তারপরে হলো শরীরবৃত্ত, এটা হলো অ্যানাটমি, চিকিৎসা বিদ্যার নায়কও তাকে বলা হয়। তার অভিজ্ঞতা এবং অবদান সম্পর্কে আলোচনা করলে আমরা আরো কিছু বলতে পারি। তিনি পারগুমের অ্যাসক্লেপিয়াস মন্দিরে চিকিৎসা বিদ্যা আরম্ভ করেন, চিকিৎসা শিক্ষা আরম্ভ করেন। তার দেখেন এই গ্যালেনার চিকিৎসা জ্ঞান কিন্তু শুরু হয় মন্দির থেকে। তার ওই সময়ে এই মন্দির ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হয়তো বা কার্যকর পরিচালিত ছিল। তো সেই অবস্থা থেকে উনি তার চিকিৎসা চিকিৎসা শিক্ষা আরম্ভ করে। জ্ঞান লাভের জন্য তিনি গ্রিস, সিলিসিয়া, ফিনিসিয়া, প্যালেস্টাইন, ক্রিটি, আলেকজান্দ্রিয়া, সাইপ্রাস ভ্রমণ করেন। তিনি অনেক দেশেই কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য উনি ঘুরে বেরিয়েছেন, জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন দেশ থেকে এই চিকিৎসা বিজ্ঞানের উপর। তিনি সর্বপ্রথম ওষুধের গুণাগুণ বিশ্লেষণের ভিত্তিতে ঔষধ এর ক্রিয়া ও প্রয়োগ পদ্ধতি অনুসারে শ্রেণী বিভাগ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রথম ওষুধ বিশ্লেষণের মাধ্যমে ওষুধের ক্রিয়া, প্রয়োগ পদ্ধতি এগুলা ভাগ করছে, শ্রেণীবিন্যাস করছে, যা বর্তমানে গ্যালেনীয় প্রস্তুতি। এটা কিন্তু একটা ইংলিশে একটা আছে যে গ্যালেনিয়ান প্রিপারেশন, অর্থাৎ কেমিস্ট্রিতে এটা দেখতে পাওয়া যায় যে গ্যালেনীয় প্রিপারেশন বলে এটা, যে ওষুধ প্রস্তুতির যে কি মাত্রায় কতটুকু দিতে হবে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো কিন্তু উনি করেছিলেন। তিনি সর্বপ্রথম চিকিৎসা কার্য ও কারণমূলক বিচার বিশ্লেষণ পদ্ধতিতে একটা সুশৃঙ্খল যোগদান করেন। এই যে কারণ সংক্রান্ত বিষয়, যে কেন এরকম হলো, কেন এই সমস্যাটা কেন হলো, এই যে কেন ধরনের যে চিকিৎসা পদ্ধতি, এটাও কিন্তু গ্যালেনার একটা অবদান আছে এখানে। তার মধ্যে বিভিন্ন প্রকার রোগের কারণ হচ্ছে মাথায় ক্ষত, আঘাত, অতিরিক্ত মদ্যপান, যৌবন উন্মেষকালে অমিতাচার, প্রথম ঋতুকালীন পরিবর্তন, ভয়, ব্যর্থ প্রেম, অর্থনৈতিক বিপর্যয় ইত্যাদি এই সমস্ত বিষয় কিন্তু উনি এই চিকিৎসা বিজ্ঞানের আওতার মধ্যে রেখে
উনি এগুলা পর্যালোচনা করেছেন, বিচার বিশ্লেষণ করেছেন এবং এগুলাকে উনি গবেষণায় করে দেখেছেন এবং এর উপরে তিনি চিকিৎসাও করেছেন। গ্যালেনের সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করে, অর্থাৎ যেটা হলো অ্যানাটমি, অর্থাৎ মানে সব দেহ কেটে উনি অবজার্ভ করেছেন, দেখেছেন। এই বিষয়ে তিনি অক্লান্ত অধ্যাবসায় এবং পারদর্শী ছিলেন। তার মানে কি যে এই যে সিজারিয়ান কাজগুলি, যেটা হলো কেটে বিভিন্ন অংশ দেখা এবং কোনো মানে মানে অনুসন্ধান করা, এই সমস্ত বিষয়গুলো উনি করতেন। তবে তিনি নরবানর, শূকর, অন্যান্য নিম্ন পর্যায়ের প্রাণীর ব্যবচ্ছেদ করে যে জ্ঞান লাভ করতেন, এটার সাথে তুলনা করে মানুষের শরীর সম্বন্ধে প্রাসঙ্গিক জ্ঞান অর্জন করতেন। এখানে কিন্তু একটা বিষয় আছে। তখনও কিন্তু যে এই যে মানুষের যে এইভাবে ব্যবচ্ছেদ করার বিষয়টা, তখন কিন্তু এইভাবে এতটা অ্যাভেলেবেল ছিল না বা সম্ভব ছিল না। তিনি বেশিরভাগ যে কাজগুলি করতেন সেটা হলো বানর, শূকর এবং নিম্ন পর্যায়ের প্রাণী, এইগুলাই বেশি কাটাকাটি করতেন। এগুলা কেটে উনি কি করতেন? মানুষের শরীর সম্বন্ধে প্রাসঙ্গিক জ্ঞান অর্জন করতেন। একটা বিষয় হয়তো দেখা গেল যে জানা দরকার বা বোঝা দরকার, এই সিস্টেমটা কিভাবে কাজ করে বা কি সমস্যা মানে হতে পারে বা হয়েছে ইত্যাদি, এগুলো অন্যান্য প্রাণীর উপর দিয়ে বেশি মাত্রায় উনি এগুলা কেটে এগুলা সম্পর্কে জ্ঞান লাভ করতেন। তিনি তার বইয়েতে এর ছবি সহ বর্ণনা দিয়েছিলেন। নরকঙ্কালের উপর লেখা বইয়েতে অস্ট্রিওলজি বা শরীরবিদ্যা বিষয়ে তার সর্বোত্তম গ্রন্থ। এবং on the use of the part of the body, the anatomical procedure on the use of the part of the body, এটা তার একটা রচনাবলী। তিনি আরো আবিষ্কার করেন যে শিরা সমূহের মধ্যে রক্ত থাকে, বাতাস নয়। তখন কিন্তু একটা সময় ওই সময় একটা ধারণা ছিল যে মানুষের যে শরীরের মধ্যে শিরা উপশিরা আছে, এগুলোর মধ্যে কি বাতাস থাকে, এই একটা ধারণা তখন ছিল মানুষের। কিন্তু এই ধারণা তিনি মানে ভুল প্রমাণ করেন, দেখেন যে না, আসলে এগুলোর মধ্যে কিন্তু বাতাস থাকে না, এগুলোর মধ্যে রক্ত থাকে। তো এই গ্যালেনা কিন্তু এই বিষয়টা বললেন। তার মানে দেখা গেল, এতটুকু দেখা গেল যে তার জীবনে উনি যে সমস্ত বিষয়ে বেশি অভিজ্ঞতা নিয়েছেন, বেশি অর্জন করেছেন, অ্যানাটমির উপর অনেক তার কাজ দেখা যাচ্ছে। এবং কিছু অন্যান্য, যেমন ধরেন কিছু সুশৃঙ্খল ভাবে কিছু কাজ, কারণ, আঘাত, মদ্যপান, এই যে ঋতুকালীন যে পরিবর্তন, ভয়, তারপর হলো ব্যর্থ প্রেম, এই সমস্ত মানসিক কিছু বিষয় নিয়েও এবং অন্যান্য শারীরিক বিষয় নিয়েও তিনি কাজ করেছেন। তারপরে আরো কিছু আমরা জানতে পারি গ্যালেনা সম্পর্কে। গ্যালেনা সম্পর্কে আরো আমরা জানতে পারি, এটা হলো যে উনি তো অবশ্যই দার্শনিক মানুষ, অনুশীলনের উপর বেশি জোর দেওয়া। 17 শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপ জুড়ে প্রতিফলিত, অর্থাৎ তার সুনাম কিন্তু এই 17 শতক পর্যন্ত ইউরোপ সর্বত্র ইউরোপ জুড়ে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। এটা একটা দেখেন, তার যে মানে খ্যাতি বা সুনাম ছড়িয়ে পড়ে। আর আমরা আরো কিছু জিনিস তার সম্পর্কে অবহিত হই, যেমন তিনি গ্রিক এবং রোমান চিকিৎসা ঐতিহ্যের প্রভাবকে একীভূত করেন এবং গ্রিসের সাথে যে রোমান ঐতিহ্য, কালচার, এইগুলার কিছু বিষয় তিনি এইগুলা নিয়ে কিছু কাজ করেছেন। দার্শনিক নীতিগুলো বিস্তৃত লেখা অন্তর্ভুক্ত, কিছু দার্শনিক নিয়ম নীতি আছে, এগুলো নিয়ে উনি কাজ করেছেন। এবং অ্যানাটমি, ফার্মাকোলজি, প্যাথোলজি এবং থেরাপি, এই সমস্ত বিষয় নিয়েও তিনি কাজ করেছেন। এত কিছু সত্ত্বেও মানে অনেক কিছু মানে ওই সময়ে সীমাবদ্ধতা ছিল, অনেক চিকিৎসা বিজ্ঞানের অনেক সীমাবদ্ধতা ছিল। বর্তমান সময়ে যে চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি, এত ডায়াগনোসিস, এত সিস্টেম আগে ছিল না, অনেক সীমাবদ্ধতা ছিল। এত সীমাবদ্ধতা সত্ত্বেও গ্যালেনের প্রাণীদের ব্যবচ্ছেদ, শরীর স্থান ও শরীর বিদ্যার যুগান্তকারী অন্তর্দৃষ্টি প্রদান করেছেন। এবং তার লেখায়, যেটা হলো গ্যালেনস ডিসেকশন অফ অ্যানিমেলস, contributed groundbreaking insight into the anatomy and physiology. যদিও অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু তার ওই সময়ের যে চিন্তা, অভিজ্ঞতা এবং তার যে লেখা, তার যে বক্তব্য, তার যে মানে ফিলোসফিক্যাল দর্শন,
তার যে ফিলোসফিক্যাল ভিউ, মানুষের অসুস্থতা, মানুষের যে ইন্টারনাল সিস্টেম বা ইন্টারনাল ফাংশন, এই সমস্ত বিষয় নিয়ে তার যে বক্তব্য, তার যে কথা, এটা কিন্তু যুগান্তকারী ছিল। আরেকটু বলা যায়, সেটা হলো যে যে হিউমারাল থিওরি প্রপোজিং দ্য ব্যালেন্স for humerus as central to bodily health become fundamental to medical thought, shaping the course of European medicine for ever millennia. এটা পুরা ইউরোপ জুড়ে একটা মানে বিষয়টা ছড়িয়ে পড়ার কথা, যেটা আগে আমি বলছি। এবং ইউরোপের চিকিৎসা পদ্ধতিতে একটা রূপ নেই, ইউরোপের যে চিকিৎসা পদ্ধতি তাতে এই গ্যালেনার অবদান দৃশ্যমান। এবং তার বিষয়ে আরো কিছু বলা যায় যে এই ফার্মাকোলজি, থেরাপিউটিক, এই সমস্ত বিষয়। তারপরে হলো তিনি আরেকটু বিষয় যে গাইডিং দ্য মেডিকেল প্র্যাকটিস, while some of his theories are eventually challenged and revised during the Renaissance, Galen's enduring the influence make him a crucial figure in the history of medicine. এখানে আবারও বলছে যে যদিও কিছু কিছু কথা যথেষ্ট কিছু কথা চ্যালেঞ্জের সম্মুখীন ছিল বা মেনে নিত না মানুষ, বা ওই সময় প্রমাণিত হয়নি বা প্রমাণ করা সম্ভব হয়নি, কিন্তু তারপরে তার যে মানে কৃতিত্ব বা তার যে কর্মকাণ্ড, তার যে আবিষ্কার, তার যে বক্তব্য, এটা কিন্তু বলা হচ্ছে যে তাকে যে মেক হিম এ ক্রুশিয়াল ফিগার ইন দ্য হিস্টরি অফ মেডিসিন, যে ঔষধের ইতিহাসে তাকে একটা ক্রুশিয়াল ফিগার বলা হয়, অর্থাৎ খুবই উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে তাকে গণ্য করা। তো এই হলো গ্যালেনা সম্পর্কে। আমরা যদি সংক্ষেপে গ্যালেনাকে আবার একটু রিপিট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে উনি একজন কি ধরনের ডাক্তার ছিলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। এখন আমরা একটু পর্যালোচনা করি নিজেরা যে উনি কিন্তু একজন গ্রিক চিকিৎসক, কিন্তু ওনার চিকিৎসা শাস্ত্রের ওনাকে জনক বলা হচ্ছে, বিশ্ব দৃশ্য চিকিৎসা শাস্ত্রের জনক বলা হচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং তার যে কর্মকাণ্ড, তার যে জীবনের অভিজ্ঞতা, তার যে জীবনের অর্জন, সেটা কিন্তু ব্যাপক। আমরা বিস্তারিত আলোচনায় তা দেখেছি। এবং আমাদের মনে রাখতে হবে যে উনি কিন্তু অ্যানাটমি বিষয়ের উপর যথেষ্ট কাজ করেছেন, এবং এই বিষয়ে উনি লেখালেখি করেছেন অনেক। এবং তিনি আরো কতগুলো বিষয়, যেটা আমি একটু সংক্ষেপে একটু রিক্যাপ করার চেষ্টা করি, সেটা হলো যে অনেক দেশ উনি ভ্রমণ করেছেন। আমরা যদি চিন্তা করি গ্যালেনা সম্পর্কে যদি আমাদের মাথায় আসে, তখন আমরা ধরে নিব যে উনি অনেক দেশ ভ্রমণ করেছেন। কিসের উদ্দেশ্যে? জ্ঞান অর্জনের জন্য। কিসের জ্ঞান? মেডিকেল নলেজ অর্জন করার জন্য উনি অনেক দেশ ঘুরেছেন, যেমন গ্রিস, সিলিসিয়া, ফিনিশিয়া, এগুলো আগের নাম, অর্থাৎ ওই সময়কার নাম। এখন হয়তো বা বিভিন্ন স্টেট এগুলা একীভূত হয়ে নতুন নাম আছে, ফিনিশিয়া, প্যালেস্টাইন, মানে ওই মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা আসছে, ক্রিটি, আলেকজান্দ্রিয়া, সাইপ্রাস, এই যে ইউরোপের ওই সমস্ত দেশের কথা আসছে। তার মানে অনেক দেশ। ওই সময় কিন্তু এই সমস্ত দেশে যাওয়া বা ভ্রমণ করা অনেকটাই কষ্টসাধ্য ছিল। এই সমস্ত মানে জায়গায় উনি বিচরণ করেছেন, জেনেছেন, জ্ঞান অর্জন করেছেন এই সমস্ত জায়গায় ভ্রমণ করে। তো উনি অনেক দেখা গেছে যে ফার্মাকোলজি, প্যাথোলজি, থেরাপি, এইসব বিষয় নিয়ে উনি কাজ করেছেন। এটা আমরা জানলাম। তারপরে দেখা গেছে যে অনেক সীমাবদ্ধতা থাকলেও তারপরেও তাকে কি বলা হয় যে গ্রাউন্ড ব্রেকিং ইনসাইট ইনটু দি অ্যানাটমি। তার যে অবদান, এটা যুগান্তকারী হিসাবে
চিহ্নিত করা হয়। এবং একটা জিনিস বলা হয়েছে যে ইউরোপে যে চিকিৎসা বিজ্ঞানের যে প্রসার ঘটেছিল, এই গ্যালেনার অবদান সেখানে অনন্য ছিল। অর্থাৎ তার এই মতবাদ, তার সেই মানে বক্তব্য বা তার যে লেখা, তার যে আবিষ্কার, তার উপর ভিত্তি করে ইউরোপের চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট উন্নতি সাধন করেছে। তো সংক্ষেপে আমরা গ্যালেনা সম্পর্কে এইভাবেই মনে রাখবো। আর হিপোক্রেটাস কি ছিলেন? হিপোক্রেটাস তিনিও গ্রিসের লোক ছিলেন। তার বিষয়টা ছিল একটু অন্য। উনি কিন্তু তার যে চিকিৎসা বিজ্ঞান, তার যে পন্থা বা মতবাদ, সেটা কিন্তু যদিও তিনি সদৃশ্য বিধানের কথা সরাসরি বলেন নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার যে চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু সদৃশ্য চিকিৎসা পদ্ধতির মতোই ছিল। তিনি একজন দার্শনিকও ছিলেন, হিপোক্রেটাস, এবং তার হিপোক্রেটাসের শপথনামা এটাও খুব বিখ্যাত। যদি আমরা মনে করি যে হিপোক্রেটাস সম্পর্কে একটু বলেন, বা 2 মিনিট বলেন বা 1 মিনিট বলেন, এটা যদি কোনো ব্যক্তি সম্পর্কে বলতে হয়, তখন আমাদের মাথায় যেন সহজে চলে আসে। আমরা যেন মেমোরিতে সেটাকে রিভিউ করতে পারি, তুলে ধরতে পারি, হাইলাইট করতে পারি যে হ্যাঁ, হিপোক্রেটাস ছিল একজন দার্শনিক, তার সময়টা ছিল অন্যরকম, সেটা ছিল জাতবিদ্যা এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে চিকিৎসা হইতো। তিনি প্রথম এই প্রাকৃতিক ভাবে মানে আরোগ্যের প্রতি গুরুত্ব দিতেন, এবং তিনি মনে করতেন যে ঔষধ কি করবে, প্রকৃতির রোগারোগকারী ক্ষমতাকে কি করবে, সাহায্য করবে। এটা তিনি মনে করতেন, হিপোক্রেটাস। এবং তার সময়ে যেমন জুলাপ ব্যবহার হইতো, মূত্রকারক ওষুধ হিসেবে ব্যবহার হতো, গাছের পাতার রস ব্যবহার করা হইতো, হ্যাঁ, নিঃসারক বা এই সমস্ত পাতার রস ব্যবহার করে বমির চিকিৎসা করা হইতো ইত্যাদি। কিন্তু এই সমস্ত প্রয়োগ করলেও তিনি কিন্তু অল্প মাত্রা প্রয়োগ করার কথা কিন্তু তিনি উপকার বলে বলতেন, এবং এটাকে তিনি সাজেস্ট করতেন। আর তিনি বিসদৃশ্য বা বিপরীত দ্বারা বিপরীতের চিকিৎসা পদ্ধতিও কিন্তু তিনি এটাকে এই পদ্ধতিও তিনি সমর্থন করতেন, বা হয়তো তিনি প্রয়োগ করতেন। কিন্তু সদৃশের দ্বারা সদৃশের চিকিৎসা, এটাও ওই সময় এইভাবে যে এই যদিও এখানে হোমিওপ্যাথি কথা ওইভাবে আসে না, কিন্তু ওই সদৃশ্যের দ্বারা সদৃশের চিকিৎসা, অর্থাৎ এই ওষুধটা খাওয়ালে মানে রোগ আরোগ্য হবে, এই ওষুধটার দ্বারা যেহেতু কষ্ট বেড়ে গেছে, বা এই ওষুধ খাওয়ার পরে যেহেতু সমস্যা বেড়ে গেছে, তাহলে মনে হয় এই ওষুধটা খেলে আবার ভালো হতে পারে। এই চিন্তাধারা প্রয়োগ করে এই ওষুধ প্রয়োগ করতে। তো এই উপরোক্ত অবদানের জন্য হিপোক্রেটাসকে ঔষধের জনক বলা হচ্ছে। সুতরাং হিপোক্রেটাস এবং গ্যালেনা সম্পর্কে আমাদের যদি কথা বলতে হয় বা লিখতে হয়, তাহলে আমরা মনে হয় খুব সহজেই লিখতে পারবো। আমরা মেমোরিতে নিলেই আমরা এটা সহজেই কিছু না কিছু লিখতে পারবো। হ্যালো, জি স্যার। আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিং অফ করে দিব, এবং যদি কোনো প্রশ্ন না থাকে রেকর্ডিং অফ করা যেতে পারে। আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার গেলে না, হুম, উনি মৃত্যুবরণ করেন কত সালে, বা কত ইয়েতে, খ্রিস্টাব্দে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার একটু করে নেন। দেখেন এখানে কিন্তু হিপোক্রেটাসের একটা বলা হচ্ছে যে 370 থেকে 460, তাই না? আমরা পাইলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু তার এই বিষয়টা আসে নাই যে এটা উনি কিন্তু এখানে বলছে যে 129 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে উনি ওনার ওনার জন্মের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে মৃত্যুর কথাটা এখানে আসে নাই, তো এটা একটু দেখে আপনাদের কি করতে হবে, হ্যাঁ, একটু দেখে নিয়েন আপনারা। হ্যাঁ, এটা হয়তো এটা দেখলেই পাবেন। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে?